এক ধনী পরিবারের সন্তান রাস্তার এক সবজি বিক্রেতাকে গরিব ভেবে সকলের সামনে তাকে অপমান করছিল। সে চিৎকার করে বলছিল, তোমার মতো লোকেরা সবসময় আমাদের মতো ধনীদের গোলাম হয়ে থাকবে। কিন্তু সেই সবজি বিক্রেতা আসলে কোনো সাধারণ গরিব মানুষ ছিল না। তার আসল পরিচয় জানার পর সকলের হুঁশ উড়ে গেল। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। এই গল্পে লুকিয়ে আছে লোভ, বিশ্বাসঘাতকতা এবং সত্যের জয়ের এক অবিস্মরণীয় কাহিনী। সকাল প্রায় 10টার সময় ছিল। গোবিন্দ তার সবজির ঠেলা নিয়ে কলকাতার গলি ঘুরে সবজি বিক্রি করছিল। তখনই একজন লোক তাকে ডাকল, এই বুড়ো, থামো, একটু সবজি কিনব। গোবিন্দ থামল। রমেশ ধীরে ধীরে ঠেলার দিকে এগিয়ে গেল। সে একটা টমেটো তুলে চাপ দিল, উল্টে পাল্টে দেখল এবং বলল, কত টাকা কেজি? গোবিন্দ ক্লান্ত কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, 50 টাকা কেজি সাহেব, তাজা সবজি। রমেশ মাথা নাড়ল এবং হেসে বলল, ঠিক আছে, 2 কেজি দাও, 100 টাকা দেব। গোবিন্দ সবজি ওজন করতে লাগল। হঠাৎ রমেশ বলল, না, 100 টাকা বেশি হলো, আমি 60 টাকা দেব। 60 টাকায় দাও, 2 কেজির জন্য 60 টাকা। গোবিন্দ অবাক হয়ে তার দিকে তাকালো। সাহেব, আপনি এইমাত্র 100 টাকা বললেন, এখন 60 টাকা বলছেন? দেখুন, দাম ঠিক আছে, 100 টাকাই নেব, 60 টাকায় কিভাবে দেব? রমেশ বলল, কিভাবে দেব মানে? যেভাবে সবাইকে দাও সেভাবেই আমাকে দাও। গোবিন্দ বলল, না বাবুজি, এত টাকায় হবে না, এত টাকায় তো আমারও পড়েনি, আমি কিভাবে দেব? রমেশ জোরে হেসে বলল, এই দিচ্ছিস তো দে, বেশি বুদ্ধি খাটাস না, বললি? এই যে তোর টমেটো, এগুলো 10 টাকা কেজিও কেউ কিনবে না, আর তুই 50 টাকা কেজির কথা বলছিস। গোবিন্দ ধীরে বলল, সাহেব, এই সবজিগুলো আমিও টাকা দিয়ে কিনেছি, 50 টাকা কেজির দাম, এর কমে দিতে পারবো না, আমার পরিশ্রমের উপার্জন চাই, কোনো ভিক্ষে নয়। রমেশের মুখ রাগে লাল হয়ে গেল। ভিক্ষে? আমার টাকা তোকে ভিক্ষে মনে হচ্ছে? সে চিৎকার করল, তোর এত সাহস যে তুই আমার টাকাকে ভিক্ষে বলছিস? তুই কে বুড়ো? সে ঠেলাটাকে জোরে ধাক্কা দিল। ঠেলার ওপর রাখা টমেটোগুলো রাস্তায় গড়িয়ে পড়ল, কিছু নর্দমার দিকে ভেসে গেল। গোবিন্দ তার রাগ দেখে কাঁপতে লাগল। সে কিছু বলল না, শুধু হাঁটু গেড়ে বসল এবং কাঁপা হাতে টমেটো তুলতে লাগল। তার চোখে জল এসে গেল, ঠোঁট কাঁপছিল। হে ভগবান, আমি এমন কি পাপ করলাম যে এই শাস্তি পাচ্ছি? রমেশ থামল না। সে একটা টমেটো তুলে জোরে গোবিন্দের দিকে ছুড়ল। টমেটো তার কাপড়ে ফেটে গেল, রস নিচে গড়িয়ে পড়ল। তারপর সে পাশে রাখা একটা লোটা তুলে মাটিতে আছড়ে ফেলল। লোটা ফেটে টুকরো হয়ে গেল। ভিড় লড়াইয়ের মজা নিচ্ছিল, কিন্তু কেউ গোবিন্দের সাহায্য করতে রাজি ছিল না। এই সময় ভিড় চিরে একটি মেয়ে এগিয়ে এলো। তার নাম ছিল রিয়া। বন্ধ করো, রিয়ার আগে রমেশকে বলল, এটাই কি মানবিকতা বাকি আছে? একজন বৃদ্ধ অসহায় মানুষকে মারছ, লজ্জা লাগে না তোমার? রমেশ রিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং হেসে বলল, হ্যাঁ পাগলি, তুই মাঝখানে আসিস না, এই লোকেরা দয়ার যোগ্য নয়। তুই ভাবছিস তুই এদের বাঁচিয়ে বড় কাজ করছিস? রিয়া সোজা তার চোখে চোখ রেখে বলল, যদি তুই তোর আসল বাবার সন্তান হস, তাহলে তোর সমান কারোর সঙ্গে লড়। গরিব অসহায়ের ওপর হাত তুলছিস কেন? গোবিন্দ কাঁপা হাত থামিয়ে জল ভরা চোখে রিয়ার দিকে তাকালো। রিয়া পার্স থেকে টাকা বের করে ঠেলার উপর রেখে বলল, বাবা, এই নাও তোমার নষ্ট হওয়া সবজির টাকা, তুমি এতে আর সবজি কিনে নিও। গোবিন্দ ধীরে বলল, না বেটে, কিছু হবে না, যখন ভাগ্যেই ধাক্কা লেখা আছে তখন কেউ কি করতে পারে? রমেশ যাওয়ার সময় বিদ্রূপ করে বলল, দুনিয়া টাকাই চলে বুড়ো, আর তোর মতো লোকেরা সবসময় টাকার নিচে চাপা পড়ে থাকবে। গোবিন্দ মাথা নিচু করল, তার ঠোঁট কাঁপল এবং সে ফিসফিস করে বলল, বেটা, এটা তুই নয়, তোর টাকার নেশা বলছে। কিন্তু মনে রাখিস, নেশা হোক মদের বা টাকার, একদিন তা উতরে যায়, আর সেই দিন তোর মতো লোকেরা আয়নাতেও নিজের মুখ দেখতে ভয় পায়। ঘটনা শান্ত হয়ে গেল, কিন্তু রিয়ার নজর যখন গোবিন্দের মুখের উপর পড়ল, তখন সে এক মুহূর্তের জন্য থমকে গেল। রিয়া বলল, বাবা, তোমার চোখ স্পষ্ট বলছে তুমি সাধারণ সবজি বিক্রেতা নও। কিছু একটা রহস্য আছে যা তুমি লুকোচ্ছ, আর আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে আগে কোথাও দেখা করেছি। আমাকে বলো, তুমি কে, আর তুমি এই অবস্থায় কেন? গোবিন্দ গভীর নিঃশ্বাস নিল এবং বলল, হ্যাঁ বেটি, আমি কোনো সাধারণ মানুষ নই,
তুই শুনতে চাস তো শোন। এটা আমার আপনজনদের গল্প, যারা আমার রক্তের সম্পর্ক ভুলে গেল এবং আমাকে রাস্তায় এনে দাঁড় করালো। একসময় এই কলকাতায় আমার নাম শুনলে লোকেরা মাথা নত করত। আমি ছিলাম জিকে এন্টারপ্রাইজের মালিক, বড় কোম্পানি, হাজার হাজার কর্মচারী, কোটি কোটি টাকার ব্যবসা। লোকেরা বলতো গোবিন্দ নাম মানে ভরসা। আমার ছিল বাংলো, গাড়ি, টাকার সব কিছু। তার চোখ জলজল করে উঠল, যেন পুরনো দিনের ঝলক ফিরে এসেছে। কিন্তু পরক্ষণেই চোখে জল এলো। কিন্তু বেটি, যখন মানবিকতা ছেড়ে লোভ ঘরে ঢোকে, তখন সেই ঘর আর পরিবার থাকে না, তা একটা জাল হয়ে যায়। আমার স্ত্রীর কাছে ভালোবাসার মানে ছিল শুধু টাকা। প্রতিদিন বলতো, গোবিন্দ, পাশের বাড়ির মহিলা হীরের হার পরে, আমি কেন পরব না? আমাদের কি টাকার অভাব আছে? আমাদের এত টাকা আছে, তাহলে দেখাতেও তো হবে। আমার ছেলে বলতো, বাবা, বন্ধুরা হাসে যে আমার পুরনো খটারা গাড়ি আছে, আপনার কোটি কোটি টাকার ব্যবসা, আর আমাকে একটা পুরনো গাড়ি দিয়েছেন, আমার কি আর ইজ্জত রইল? আর আমার মেয়ে বলতো, বাবা, আমাকে ব্র্যান্ডেড জামা কাপড় চাই, আমি সাধারণ জামা পরলে লোকেরা বলবে কোটিপতির মেয়ে এমন জামা পরছে। আমি প্রতিবার তাদের বোঝানোর চেষ্টা করতাম যে টাকা গাছে ফলে না, আমি এই কোম্পানি রক্ত ঘাম দিয়ে তৈরি করেছি। যদি এভাবে খরচ করতে থাকি তাহলে একদিন সব ডুবে যাবে। আমাদের কোম্পানিকে শক্তিশালী করতে হবে, যাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকে। আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, প্রয়োজনীয় সব কিছু আমাদের আছে, তাহলে অকারণে টাকায় আগুন লাগানোর কি দরকার? কিন্তু কেউ আমার কথা শোনেনি, উল্টে সবাই আমাকে তিরস্কার করত। আপনারা আমাদের প্রতি ভালোবাসা নেই, কোম্পানির প্রতি ভালোবাসা। আপনি কৃপণ, আপনার শুধু টাকার প্রতি ভালোবাসা। আপনি আমাদের আরামের জীবন দিচ্ছেন না। বেটি, সেদিন মনে হলো আমি এই বাড়িতে একা। গোবিন্দের গলা ভারী হয়ে গেল। ভিড়ের মধ্যে কেউ ধীরে বলল, সত্যি, লোভ মানুষকে অন্ধ করে দেয়। রিয়া জিজ্ঞেস করল, বাবা, তারপর তুমি কি করলে? গোবিন্দ চোখ বন্ধ করে বলল, যেন স্মৃতিগুলো খুব ভারী। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব বদলে যাবে। আমি তাদের বেশি বোঝানো বন্ধ করে দিলাম, কিন্তু ধীরে ধীরে তাদের দাবি বাড়তে লাগলো। আর আমি সবাইকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু ভিতরে ভিতরে মনে হতো তারা আমার পরিশ্রমকে খেয়ে ফেলছে। একদিন রাগে বলে ফেললাম, তোমরা আমার পরিশ্রমের টাকা জলের মতো বইয়ে দিচ্ছ। আমি এই কোম্পানি শুধু আরামের জন্য চালাচ্ছি না। এটা হাজার হাজার কর্মচারীর পেট পালে, এর মাধ্যমে তাদের পরিবার চলে। যদি এর কিছু হয় তাহলে তাদের কি হবে? আমার স্ত্রী আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, আপনার সবসময় কোম্পানির চিন্তা। আপনি যদি কোম্পানির সঙ্গে এত ভালোবাসা রাখেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন? এই ছেলে মেয়েদের জন্ম দিলেন কেন? ভারে যাক আপনার কোম্পানি, আমার শুধু টাকা চাই, আমি কোনো অভাব সহ্য করতে পারবো না। আমার ছেলে বলল, বাবা, আপনার চিন্তাভাবনা পুরনো, এই চিন্তা বদলান, জামানা বদলাচ্ছে। আর আমার মেয়ে হেসে বলল, বাবা, আপনি যদি আমাদের এসব দিতে না পারেন তাহলে কোটিপতি বলে ডাকার কি লাভ? সেদিন আমি ভিতর থেকে ভেঙে পড়লাম। ভাবলাম, এরা আমার আপনজন, আর আপনজন হয়ে এমন কথা বলছে। বেটি, আসল কথা এটা নয় যে আমি তাদের টাকা খরচ করতে বাধা দিচ্ছিলাম। আসল কথা হলো তারা বেশি টাকা দেখে নিজেদের মর্যাদা ভুলে গিয়েছিল। যে টাকার অভাব সহ্য করেছে সে জানে টাকার কি দাম। যদি তোমার কাছে একটা টাকাও না থাকে তাহলে কারো এতটা মর্যাদা নেই যে সে তোমাকে একটা পয়সাও দেবে। আমি এই কথাটাই তাদের বোঝানোর চেষ্টা করছিলাম, আর শেষ পর্যন্ত সব কিছু তো তাদেরই ছিল, কিন্তু তারা আমার কথা বুঝতে পারল না। রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। বাবা, তুমি কত কষ্ট সহ্য করেছ, তবুও দাঁড়িয়ে আছো। গোবিন্দ মাথা নাড়ল। হ্যাঁ বেটি, আমি দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম হয়তো একদিন তারা বুঝবে, কিন্তু আমি ভুল ছিলাম। তারা আরও চালাক হয়ে গেল। ধীরে ধীরে তারা আমার বিরুদ্ধে চাল চলতে শুরু করল, আর আমি আমার পরিবারের চালাকি বুঝতে পারিনি। তার গলা কাঁপছিল। সে মাটিতে সরানো সবজির দিকে তাকিয়ে বলল, দেখ বেটি, এই আলু, এই টমেটো, এদের কি মর্যাদা, কিন্তু দেখ ভাগ্যের খেলো, আজ আমি এগুলো বিক্রি করছি আর 50 টাকার জন্য কাঁদছি। রিয়ার চোখ জলে ভরে গেল। সে বলল, বাবা, তুমি এখনও বললে তারা লোভী ছিল, কিন্তু আসল ধোঁকা কিভাবে হলো? শেষ পর্যন্ত তোমাকে রাস্তায় কে ঠেলে দিল? গোবিন্দ গভীর নিঃশ্বাস নিল।
বেটি, আসল খেলো তখন শুরু হলো যখন আমার আপনজনরা মিষ্টি কথার ফাঁদ পাততে শুরু করলো। যারা প্রতিদিন আমার পরিশ্রমের ঠাট্টা করত, তারা হঠাৎ বদলে গেল, আর আমি তাদের চাল বুঝতে পারিনি। কয়েক মাস ধরে সবকিছু বদলে যাওয়ার মতো লাগলো। আমার স্ত্রী আমার জন্য খাবার পরিবেশন করত আর বলতো, এখন আমরা বুঝেছি, আপনি ঠিক বলতেন, আমাদের ফালতু খরচ বন্ধ করতে হবে। ছেলে প্রতি সকালে আমার পা ছুঁয়ে বলতো, বাবা আমাদের মাফ করো, আমরা বড় ভুল করেছি যা আপনাকে বুঝতে পারিনি। আর আমার মেয়ে আমার কাছে এসে বলতো, বাবা আপনি দুনিয়ার সেরা বাবা। বেটি, তখন মনে হলো আমার পরিশ্রম ফল দিয়েছে। মনে হলো আমার পরিবার সত্যিই বদলে গেছে। আমার মনে আশা জাগলো যে এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেসব ছিল নকল নাটক। তারা ধীরে ধীরে আমার ভরসা জিতে নিল, আর একদিন তারা সবাই আমার কাছে এলো, বড় ভালোবাসা দেখিয়ে বলল, বাবা কোম্পানিকে এখন নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এর জন্য কিছু আনুষ্ঠানিকতা করতে হবে। শুধু কাগজে আপনার সই চাই, বাকি সব আমরা সামলে নেব। আমি বললাম, কোন কাগজ? তখন আমার স্ত্রী হেসে বলল, শুধু ছোটোখাটো কিছু কাগজ, চিন্তা করবেন না। আমার ছেলে আমার চোখে চোখ রেখে বলল, বাবা এখন আপনার বয়স হচ্ছে, এখন সব কিছু আমাদের সামলাতে দিন। আপনি যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। এখন আমাদের পালা যাতে আমরা আপনার জন্য কিছু করতে পারি, শুধু সই করে দিন। বেটি, আমি গলে গেলাম। ভাবলাম, আপনজন তো, যদি কোম্পানিকে এগিয়ে নিতে আমার সই চাই তাহলে করি না কেন? আর আমি না দেখেই সই করে দিলাম। গোবিন্দ কাঁপা হাতে বাতাসে ইশারা করল। আমি কি জানতাম যে সেই কাগজগুলো আমার জন্য মৃত্যুর ফরমান হবে? সেগুলো কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সেগুলো ছিল পাওয়ার অফ অ্যাটর্নি আর সম্পত্তি হস্তান্তরের কাগজ। ধীরে ধীরে সব কিছু তাদের নামে হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট, বাংলো, গাড়ি আর আমার কোম্পানি, যেটা আমি আমার আত্মা দিয়ে তৈরি করেছিলাম। আর যখন আমি সত্য জানলাম তখন আমি প্রতিবাদ করলাম। আমি আমার স্ত্রীকে বললাম, এসব আমার পরিশ্রমে তৈরি। কিন্তু সে আমার মুখে থুতু দিয়ে বলল, এখন সব আমাদের, তোমার আর কোনো প্রয়োজন নেই। আমার ছেলে চিৎকার করে বলল, বাবা এখন আমাদেরও কিছু করতে দাও, নাকি সব জায়গায় তুমি নিজের চালাবে? আর আমার মেয়ে সে হেসে বলল, বাবা এখন আমরা যা করব তুমি চুপচাপ দেখবে, যদি কিছু পছন্দ না হয় তবুও মাঝখানে বাধা দেবে না। আমি জীবনে কখনো ভাবিনি যে তারা এমন নীচ কাজ করতে পারে। এই দুনিয়ায় কোন সন্তান আছে যে এমন কাজ করতে পারে? আর কোন বাবা আছে যে তার সন্তানের জন্য খারাপ চিন্তা করে? প্রত্যেক বাবা তার সন্তানকে খুশি রাখতে দিনরাত পরিশ্রম করে, সারা জীবন কামায়, শুধু যাতে তার সন্তানরা সুখে থাকতে পারে। নিজে না খেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু সন্তানদের পেট আগে ভরবে। কিন্তু সন্তানরা তাদের সংগ্রাম দেখে না, তারা শুধু মজা আর টাকা চায়। তাদের জানা নেই যে এই টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়েছে। আর সেদিন আমি বুঝলাম, সবচেয়ে গভীর ক্ষত আপনজনরাই দেয়। হঠাৎ রিয়া গোবিন্দের মুখের দিকে গভীরভাবে তাকালো। তার হৃদয় কেঁপে উঠল। সে ধীরে বলল, বাবা তুমি কি সেই গোবিন্দ যিনি রমেশ নামে একজনের সাহায্য করেছিলেন যখন তার কোম্পানি ধ্বংস হতে চলেছিল, আর তুমি টাকা দিয়ে কোম্পানিকে বাঁচিয়েছিলে? গোবিন্দ ভাঙা গলায় বলল, হ্যাঁ বেটি, আমি সেই গোবিন্দ। কিন্তু তুই কিভাবে জানলি যে আমি রমেশের সাহায্য করেছিলাম? রিয়া বলল, আমি তারই মেয়ে। তুমি আমাদের সাহায্য করেছিলে যখন আমাদের খারাপ সময় চলছিল। সবাই আমার বাবার সাহায্য করতে অস্বীকার করেছিল, কিন্তু তখন শুধু তুমিই ছিলে যিনি আমাদের সাহায্য করেছিলেন। যতদিন আমার বাবা ছিলেন তিনি তোমার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন, আর সেই কৃতজ্ঞতা আজও আমাদের মাথায় আছে। আমি তোমার সঙ্গে বহু বছর আগে একটা বিয়েতে দেখা করেছিলাম। তখন আমি খুব ছোট ছিলাম, আর আমি তোমাকে সেখানে দেখেছিলাম। যতদিন বাবা ছিলেন তোমার অনেক কথা বলতেন, কিন্তু আজ তোমাকে এই অবস্থায় দেখে আমার পায়ের তলার মাটি সরে গেছে। তারপর রিয়া গোবিন্দকে বলল, বাবা তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, আর যারা তোমাকে ধোঁকা দিয়েছে তারা তাদের কর্মের শাস্তি পাবে। গোবিন্দ ভারী গলায় বলল, বেটি সত্যি কথা হলো আমি আইনি লড়াই করতে পারিনি। ভাবলাম লড়াই করব কাদের জন্য, শেষ পর্যন্ত সব তো তাদেরই পাওয়ার কথা। কিন্তু আমি কখনো ভাবিনি যে অবস্থা এতটা খারাপ হবে যে আমার রক্তের মানুষ আমাকে এমন বড় শাস্তি দেবে। রিয়া বলল, তুমি একা ছিলে তাই হার মেনে নিয়েছিলে, কিন্তু এখন আমি আর আমার বন্ধু অমিত তোমার সঙ্গে আছে। সে উকিল। আমি তার সঙ্গে কথা বলবো, আমরা কোম্পানির রেকর্ড বের করব। যদি সত্যিই তারা ধোঁকা দিয়ে সই করিয়েছে তাহলে তার প্রমাণ পাওয়া যাবে। সেই রাতে রিয়া
অমিতের সঙ্গে সব কিছু বলল। অমিত প্রতিশ্রুতি দিল যে সে রেজিস্টার অফ কোম্পানিজ থেকে কোম্পানির পুরো রেকর্ড বের করবে। কয়েকদিন পর যখন ফাইলগুলো তার হাতে এলো, তখন সত্যতা সামনে আসতে লাগলো। অমিত বলল, রিয়া, খেলটা খুব বড় ছিল, কিন্তু পুরোপুরি হয়নি। গোবিন্দজির নামে এখনও 55% মাস্টার শেয়ার রেকর্ডে আছে। এই শেয়ারগুলো আইনত হস্তান্তর করা যায় না। তাদের পরিবার চেষ্টা করেছিল, কিন্তু নিয়মের কারণে রেজিস্ট্রেশন পুরো হয়নি। এই কারণেই তারা এখনও ঘুরছে, যাতে কোম্পানি পুরোপুরি তাদের নামে হয়ে যায়। রিয়ার চোখ চকচক করে উঠল। মানে গোবিন্দ এখনও আসল মালিক? হ্যাঁ, অমিত বলল, কিন্তু এটা রাস্তায় বললেই হবে না, আমাদের আদালতে দাবি করতে হবে, মিডিয়াকেও জানাতে হবে, যাতে সত্যতা সবার সামনে আসে। তারপর সেটাই হলো। মামলা আদালতে পৌঁছল। গোবিন্দ সাধারণ পোশাকে কিন্তু দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়েছিল। সামনে তার স্ত্রী ও সন্তানরা ছিল চমৎকার পোশাকে, কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগ। বিচারক নথি পরীক্ষা করে রায় দিলেন, কোম্পানির আসল মালিক এখনও শ্রী গোবিন্দ। ধোঁকা দিয়ে করার সব হস্তান্তর বাতিল। আদালত করতালিতে মুখরিত হয়ে উঠল। মিডিয়ার হেডলাইন হলো, সবজি বিক্রেতা থেকে আবার শিল্পপতি, সত্যের ঐতিহাসিক জয়। রায়ের পর গোবিন্দ তার সন্তানদের বলল, বেটা, আমি কি অভাব রেখেছিলাম? ধন, নাম, সম্মান সব তোমাদের পায়ে রেখেছিলাম, তবুও তোমরা আমাকে ধোঁকা দিলে। সন্তানরা কখনো খারাপ হয় না, কিন্তু লোভ তাদের ভুল পথে নিয়ে যায়। মা বাবা খারাপ হয় না, তাদের সম্মান করাই সবচেয়ে বড় ধর্ম। ছেলে মাথা নিচু করল, মেয়ে কাঁদতে লাগল। রিয়া দরজায় দাঁড়িয়েছিল, চোখে জল, কিন্তু মুখে শান্তি। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক। এর উদ্দেশ্য শুধুই প্রেরণা ও শিক্ষা দেওয়া, কিন্তু এর বার্তা সম্পূর্ণ সত্য। যখন লোভ মানুষের উপর হাবি হয়ে যায়, তখন সবচেয়ে গভীর ক্ষত আপনজনরাই দেয়। টাকা যতই থাকুক, তা কখনো মা বাবার সম্মান ও মানবিকতার চেয়ে বড় হতে পারে না। এটাই সবচেয়ে বড় সম্পদ।